আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে এই গল্পটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে গল্পের বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, মধু আনতে বাঘের মুখে এই গল্পের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে প্রশ্নোত্তরের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। মধু আনতে বাঘের মুখে গল্পটি লিখেছেন শিবশঙ্কর মিত্র। আমরা আগে শিবশঙ্কর মিত্র সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তোমাদের পাঠ্য বইয়ের ৬২ নং পৃষ্ঠায় দেখবে লেখক পরিচিতি অংশ রয়েছে। এখানে বলা হচ্ছে, বাংলাদেশের খুলনা জেলার বেলফুলি গ্রামে শিবশঙ্কর মিত্রের জন্ম। বহু বই লিখেছেন তিনি। তার লেখার বিশেষ প্রিয় বিষয় সুন্দরবন। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে যে শিবশঙ্কর মিত্রের লেখার বিশেষ প্রিয় বিষয় ছিল কি? সুন্দরবন। তিনি সেখানে গিয়ে বহু সময়ও কাটিয়েছেন। তিনি সুন্দরবনে গিয়ে বহু সময় কাটিয়েছেন। তার সুন্দরবন বইটির জন্য ভারত সরকার 1962 সালে তাঁকে শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার দেন। তাহলে শিবশঙ্কর মিত্র কোন বইটির জন্য শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পেয়েছিলেন? সুন্দরবন বইটির জন্য। মনে রাখবে, সুন্দরবন নিয়ে লেখা তার অন্যান্য বই সুন্দরবনের আরজান সর্দার, বনবিবি, বিচিত্র এই সুন্দরবন, রয়্যাল বেঙ্গলের আত্মকথা ইত্যাদি। আর আজকে আমাদের পাঠ্য মধু আনতে বাঘের মুখে এই গল্পটি নেওয়া হয়েছে শিবশঙ্কর মিত্র রচিত সুন্দরবন সমগ্র বই থেকে। এটাও মনে রাখবে। এই গল্পে আমরা 3টি প্রধান চরিত্র পাব, ধনাই, আরজান এবং কফিল। এই 3 জন মধু সংগ্রহকারী। তারা সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করে। একদিন তারা সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিল এবং ফেরার পথে তাদের বাঘে আক্রমণ করে। তাদের মধ্যে ধনাই নামক যে ব্যক্তি ছিল তাকে বাঘে আক্রমণ করে। তবে ঘটনাচক্রে ধনাই বেঁচে যায়। তো কি করে বেঁচে যায় সেটাই আমরা আজকের পাঠ্যাংশে পড়ব। এছাড়াও তারা মধু কি করে সংগ্রহ করে তাও আমরা এই গল্পে জানতে পারবো। চলে আসছি মূল পাঠ্যাংশে। এখানে বলা হচ্ছে, বনে যাওয়ার কথায় আরজান এক পা অর্থাৎ এক পায়ে রাজি। পেট পুরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। নাস্তা শব্দের অর্থ হলো জলখাবার, যেটা সকালবেলায় সাধারণত খাওয়া হয়। তো বনে যাওয়ার কথা শুনে আরজান এক পায়ে রাজি। সে কি করলো? পেট পুরে সকালের যে জলখাবার সেটা খেয়ে নিল এবং বনে মধু কাটার জন্য সে তৈরি হলো। ধনাই, আরজান ও কফিল যে প্রধান 3টে চরিত্রের কথা আমি বলেছিলাম সেটা হলো এরা। এবারে বলা হচ্ছে, মধু কাটতে 3 জন লোক চাই। পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে কেন মধু কাটতে 3 জন লোক চাই। কেন 3 জন লোক চাই তার কারণটা পরবর্তী কয়েকটা লাইনেই বুঝিয়ে দেওয়া হয়েছে। কারণ একজন চটমড়ি দিয়ে গাছে উঠে কাঁচতে দিয়ে চাক কাটে। তাহলে একজনের কাজ কি? গাছে উঠে মৌচাক কাটা। আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়। আর একজন নিচ থেকে কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে কি করে? মৌমাছি তাড়ায়। আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। অর্থাৎ তৃতীয় জনের কাজ হলো চাক যেখানে কাটা হচ্ছে ঠিক তার নিচে ধামা হাতে দাঁড়িয়ে থাকা, যাতে চাকটা মাটিতে না পড়ে, যাতে সোজা ধামার মধ্যে এসে পড়ে।
যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না। লোকে বলে মন্ত্র জানা চাই, মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। অর্থাৎ তাদের মতে এই মৌচাক কাটতে গেলে নাকি মৌমাছিদের মন্ত্র জানা চাই, মন্ত্রের মাধ্যমে মৌমাছিদের ভুল পথে চালিত করতে হয় যাতে তারা ভুল পথে উড়ে চলে যায়, আর না হলে যদি শত্রুর খোঁজ পায় তাহলে মৌমাছি লক্ষ লক্ষ মৌমাছি মিলে ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। বলা হচ্ছে ধনাই মন্ত্র জানে। এটার শর্ট কোশ্চেন হিসেবে আসে যে কে মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে, উত্তর হবে ধনাই। সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। অর্থাৎ ধনাই নিজে বলে যে সে নাকি মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে, তবে সে এটা নিজে বললেও অন্য মানুষেরা তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। অর্থাৎ তারা মনে করে যে ধনাই মন্ত্রতন্ত্র কিছু জানে না, ও গোয়ার বা জেদি, তাই জেদ করেই সে মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে, একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়। অর্থাৎ দলের সাথে একটা কলস রাখতে হয়, মৌচাক কাটা হয়ে গেলে একটা চাক কাটা হলে তা থেকে মধু নিংড়ে বার করে সেই কলসের মধ্যে রাখা হয়। মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। আসলে জঙ্গলের সব জায়গায় তো মৌচাক থাকে না, মৌচাক জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজে বার করতে হয়। তো কোথায় গিয়ে মৌচাক খুঁজে পাওয়া যাবে তা তো কেউ জানে না। খুঁজতে খুঁজতে তারা কোন জঙ্গলে বা কোন গভীর বনে গিয়ে হাজির হবে তা তারা কেউই জানে না, সেটাই এখানে বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, শীতের শেষে সুন্দরবনের নানা গাছে ফুল ধরেছে, গরান গাছের ছোট ছোট ফুল হলদে রং। অর্থাৎ এখানে সুন্দরবনের জঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই বোঝানো হচ্ছে। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের তিনজনের মনে স্ফূর্তি আর ধরে না। স্ফূর্তি শব্দের অর্থ হলো আনন্দ। অর্থাৎ সুন্দরবনের জঙ্গলে ধনাই, আরজান ও কফিল মধু সংগ্রহ করার উদ্দেশ্যে গিয়েছে ঠিকই, তবে শীতের শেষের সুন্দরবনের যে গাছে গাছে ফুল ধরেছে, গরান গাছের যে ছোট ছোট ফুল, তার যে হলুদ রং, তার যে ফুলের গন্ধ, মৌমাছিদের যে গুঞ্জন, এই সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে তাদের মনটা যেন আনন্দে ভরে উঠেছে। এরপরে বলা হচ্ছে ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে। ডিঙি শব্দের অর্থ হলো ছোট হালকা নৌকা। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। অর্থাৎ তারা অনেকগুলো মধুর চাক পেয়েছে এবং সেগুলো কেটেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে কলস, তারা এতগুলো মৌচাক পেয়েছে। মধুর চাক পেলে অবশ্য তিনজনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। অর্থাৎ মধুর চাক পেয়ে গেলে তিনজনের যে আলাদা আলাদা কাজ তা ভাগ করা থাকে। একজন গাছে উঠে মৌচাক কাটবে, একজন নিচ থেকে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে, আর একজন ধামা হাতে মৌচাকের নিচে দাঁড়িয়ে থাকবে যাতে মৌচাকটা কাটা হলে ধামার মধ্যে এসে পড়ে। কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। অর্থাৎ মৌচাক খুঁজে না পাওয়া পর্যন্ত সবাইকেই একটা কাজই করতে হয়, যে যাও গিয়ে মৌচাক খুঁজে বেড়াও। চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায়ই একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। তো কিভাবে তারা মৌচাক খোঁজে সেটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। তারা দেখে যে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে, তারপর সেই মৌমাছিটা ফুল থেকে মধু সংগ্রহ করার পর কোন দিকে উড়ে যাচ্ছে, যেদিকে উড়ে যাচ্ছে তারা সেই মৌমাছিটার পিছু নেয়।
এবার ধনাই একটা মৌমাছির পিছু নিল, আরজান একটা মৌমাছির পিছু নিল, কফিল একটা মৌমাছির পিছু নিল। ধরো মৌমাছিগুলো তিনটে তিন দিকে চলে গেল। তো এইরকম করে মৌচাক খুঁজতে গিয়ে তাদের আলাদা আলাদা দিকে ছিটকে পড়তে হয়। তো মোট কথা কিভাবে তারা মৌচাক খুঁজে বার করে, তারা মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করে এবং তার পিছু পিছু সেদিকে যায়। এবারে চলে আসছি গল্পের পরবর্তী অংশে। এখানে বলা হচ্ছে তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে পরপর তিনজন এগিয়ে চলেছে। ধনাই সবার আগে, বাঁ হাতে কাঁচতে আর চট, মাথায় মধুর কলসটা, আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে শুলো শব্দের অর্থ কি? শুলো হলো গাছের শ্বাসমূল, যেগুলো শিং আকৃতির বা শুল আকৃতির হয়ে মাটির উপরের দিকে ওঠে এবং এর মাথাগুলো সূচালো হয়। সাধারণত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের বিভিন্ন গাছে এই ধরনের শ্বাসমূল দেখা যায়, কারণ এই জায়গাগুলো সবসময় জলে ঢাকা থাকে। তাই এইভাবে জলের উপরের দিকে শ্বাসমূল উঠে উপর থেকে শ্বাস নেয়। তো সারা বনে এই শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ ধনাইয়ের মাথায় রয়েছে মধুর কলস, এই কলসে মধু ভরা রয়েছে। এই কলস যদি পড়ে যায় শুলো ডিঙিয়ে চলতে চলতে, তাহলে তো সমস্ত মধুই নষ্ট হয়ে যাবে। তাই ধনাই হোঁচট খাওয়া থেকে বাঁচার জন্য তার হাতে একটা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাক, এই ট্যাক কাকে বলে সেটা দেখো বইতেই লেখা রয়েছে। দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত। দুটো ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজাকার জমি তৈরি হয়, সেই ত্রিভুজাকার জমির মাথাকে বলে ট্যাক, মনে রাখবে। এরপরে বলা হচ্ছে ট্যাকের দিকে সামনেই একটা গরান গাছ, তার ওপাশে হেঁদো বনের ঝোপ। গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি, বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরমুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। দেখো এই অংশে আমরা ধনাই এর অভিজ্ঞতার পরিচয় পাচ্ছি। ধনাই একটা মধুর চাক দেখেছিল, তবে পরমুহূর্তে আবার বলল, না রে, এতে মধু নেই। অর্থাৎ সে দেখেই বুঝে গেছে যে এই চাকটাতে মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল, অর্থাৎ বাঁদিকে ঘুরে গেল, আর ও সামনের দিকে গেল না। এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। অর্থাৎ ধনাই বলেছিল যে এই চাকে মধু নেই, তবে আরজানের সেটা বিশ্বাস হলো না। আরজান কি করলো, এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে সেই মধুর চাকে বা মৌচাকে ছুঁড়ে মারলো। এরপরে কি হলো দেখো, মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেঁদো বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। অর্থাৎ আরজান কাদা তুলে মৌচাকে ছুঁড়ে পরীক্ষা করে দেখতে চেয়েছিল যে সেখান থেকে মধু পড়ে কিনা, তবে মধু পড়ল না। কিন্তু মৌমাছিরা তাদের দুজনকে আক্রমণ করলো। তখন আরজান আর কফিল একটা ঝোপের আড়ালে পালালো। তো আরজান আর কফিল কিন্তু মৌমাছির ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে। এবারে দেখো কি বলা হচ্ছে পরবর্তী অংশে। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে 3-4 হাত চওড়া একটা শীষে, যার অর্থ ছোট সরু খাদ, যেটা 3 থেকে 4 হাতের হতে পারে। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এই শীষে পার হবে
তাই তার সমস্যা। অর্থাৎ মধুর কলস মাথায় নিয়ে কিভাবে এই খাদ সে লাফিয়ে পেরোবে এটাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। অর্থাৎ খাদের এপার ওপার করে তার হাতে যে লাঠিটা ছিল, যেটা সে হোঁচট খাওয়া থেকে বাঁচার জন্য ব্যবহার করছিল, সেই লাঠিটাকে এপার ওপার করে সাঁকোর মতো ফেলে দিল। এবারে সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে। শীষে শব্দের অর্থ আমি আগেই বলেছি ছোট সরু খাদ। তো সে বাঁশের মতো সরু তবলা গাছ ধরে শীষে পার হওয়ার জন্য তৈরি হয়েছে। পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হওয়ার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো। অর্থাৎ পেছন দিয়ে আরজান আর কফিল কেন কোনো সাড়া দিচ্ছে না সেটা দেখার জন্য ধনাই পিছনের দিকে তাকাবার চেষ্টা করলো, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে। আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগুবারও না। অর্থাৎ নিমেষের মধ্যে এই ঘটনাটা ঘটল। আর আরজান ও কফিল চোখের সামনে সব কিছু দেখলেও আতঙ্কে তারা জড়সড় হয়ে রইল। এরপরে কি হলো দেখো, এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের উপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। অর্থাৎ বাঘ ধনাইকে আক্রমণ করার উদ্দেশ্যে লাফ দিয়েছিল ঠিকই, তবে বাঘ সোজা গিয়ে সেই তবলা গাছে ঠোক্কর খেয়ে শীষের মধ্যে অর্থাৎ সরু খাদের মধ্যে পড়ে গেল। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাং করে। অর্থাৎ বাঘের লেজে সপাত করে একটা বাড়ি খেয়েছিল ধনাই। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শীষের গর্তের ভিতর। বাঘ শীষের যে গর্ত বা সরু যে খাদ তার ভিতর গিয়ে পড়েছিল, আর কলসও ভেঙে পড়ল তার মাথার উপর। অর্থাৎ বাঘ তো গাছে ঠোক্কর খেয়ে খাদের মধ্যে পড়ল, তার উপর আবার তার মাথায় মধুর কলস ভেঙে পড়ল। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফোঁত করতে লাগলো। অর্থাৎ পরিশেষে বলা যায় ধনাই, আরজান এবং কফিলকে নিয়ে আবর্তিত হওয়া এই গল্পের কাহিনীতে রয়েছে ধনাই, আরজান এবং কফিল কিভাবে সুন্দরবনের জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করে তার বর্ণনা, এবং একদিন তাদের উপর বাঘে আক্রমণ হওয়ায় কিভাবে ধনাই বাঘের হাত থেকে রেহাই পেয়েছিল তার একটা ঘটনা। এটা সংক্ষিপ্ত একটা গল্প, এই গল্পটাকে ছোট গল্প বলা চলে। আর এই গল্পের নামকরণটা ঘটনা কেন্দ্রিক নামকরণ। একটা নির্দিষ্ট ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই গল্পের নামকরণ করা হয়েছে। অর্থাৎ মধু আনতে গিয়ে তারা কিভাবে বাঘের মুখে পড়েছিল তার বর্ণনা রয়েছে আলোচ্য গল্পে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।